তম ক্লাসের আলোচনা শুরু করছি। আমরা যেটা করেছিলাম বেসিক্যালি ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করছিলাম ছোট ই কমার্সের। সো আমরা প্রোডাক্টের কার্ট হয়ে চেক আউট থেকে শিপিং পর্যন্ত আমরা যেতে পেরেছিলাম। ঠিক আছে, আমরা কার্ট হয়ে চেক আউট যখন করতে আসছিলাম তখন বেসিক ইনফরমেশন গুলো যখন আমরা দিচ্ছিলাম, দেন আমরা কিন্তু রেজিস্ট্রেশন করার পর আমরা যখন রেজিস্ট্রেশন করছিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আমরা লগড ইন হচ্ছি, ওইটাও গতদিন করেছিলাম, রাইট? দেন লগ আউট হওয়ার ব্যবস্থাটা করতে হবে। এটা আসছিল চেক আউটের পরের স্টেপ শিপিং। তো আমি যখন শিপিং দিচ্ছিলাম আমরা আমাদের পেমেন্টের অপশনটা পাচ্ছিলাম। না, নরমাল লগইন ইউজ করা হয়েছে। আচ্ছা, এইবার পেমেন্টের অপশন আসছিল। এখান থেকে আমরা যেখান থেকে যাব, এখানে যেটা করার দরকার সেটা হচ্ছে যে আমাদের কার্ডটা আবার এখানে দেখাবে আর এখানে অপশন থাকবে। আমি ক্যাশ অন ডেলিভারিতে যাচ্ছি নাকি পেপালে যাচ্ছি। তো কন্টিনিউ বা আমি যদি প্লেস অর্ডার বলে দেই, সেক্ষেত্রে আমরা যেটা করব যে পেমেন্টটা টাইপটা সেভ করে ডেটাবেসে অর্ডার ইনফরমেশন সেভ করব। যদি ক্যাশ অন ডেলিভারি হয় জাস্ট পেজ দেখিয়ে দিয়ে বলবো যে তোমার অর্ডারটা সম্পন্ন হয়েছে। আর যদি ক্রেডিট কার্ড হয়, সরি পেপাল হয়, তাহলে ডাটা সেভ করার পর আমরা সরাসরি তাকে নিয়ে চলে যাব কোথায়, পেপালের এপিআই এর মধ্যে, রাইট? পেপাল এপিআই তে, যাতে আমরা পেপাল এপিআই এর মাধ্যমে ইন্টিগ্রেশনে যেতে পারি, মানে পেমেন্টটা নিতে পারি। তো ওই অপশনের দিকে যেতে হয়। বাট আমাদের অর্ডার সেভ করার জন্য আমাদের ডেটাবেসে কিন্তু বেশ কিছু টেবিল লাগবে। আমি নরমালাইজেশনের ক্লাসে 3টা জিনিস বলেছিলাম। আমি কিন্তু টেবিল 3টা টেবিল নিয়ে কথা বলেছিলাম নরমালাইজেশন ক্লাসে। অর্ডার টেবিল, অর্ডার ডিটেল টেবিল, পেমেন্ট টেবিল বলেছিলাম না? আচ্ছা, সো এই টেবিলগুলো আমাদের এখনো নেই, যে টেবিলগুলো আমাদের তৈরি করতে হবে আর কি, যদি আমরা ডাটাটা সেভ করতে চাই। সো পেপাল বিষয়টা কি সেটা যদি আপনারা একটু 5-10 মিনিট একটু স্টাডি করেন। পেপাল কি, পেপালের এপিআই কি কি আছে এবং এপিআই এর কাজ কি, বা এপিআই কি, প্রথমে এপিআই কি, দেন পেপাল কি, পেপাল এপিআই কি কি আছে, এই 3টা আর বলেন। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বলেন। এটাই কপি পেস্ট, সোহাগ কপি আমি পেস্ট, তাই না? অনলাইনের মাধ্যমে টাকা আসা অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট রাখিব। তারপরে এটা হলো আমরা যদি মনে করি ওয়ার্ল্ড ওয়াইড, তারপরে এটা মোটামুটি বর্তমানে বেশি আছে, আর এটা কাস্টমারদের কাছে রিলায়েবল, কারণ কোনো প্রবলেম হলে তার রিভার্স করে দেয়। মোটামুটি আর কি রিলায়েবল। আচ্ছা, অনলাইন পেমেন্ট সার্ভিস 5 টাকা সেন্ড করা যায়।
আর কিছু সেন্ড করা যায়, রিসিভ করা যায়। জামশেদ বলেন। আচ্ছা, গুগল ট্রান্সলেটর দিয়ে কর্মকাণ্ড পরিচালনা করে। মাথায় বুদ্ধি আছে। হ্যাঁ, আচ্ছা, উইকিপিডিয়া থেকে কপি করে ট্রান্সলেটর দিয়ে ট্রান্সলেট করছেন। এটা আমেরিকান বেসড একটা কোম্পানি যা বিশ্বব্যাপী কর্মকাণ্ড পরিচালনা করে, পেমেন্ট সিস্টেমটা পরিচালনা করছে। গুড। বেসিক্যালি আমরা যখন পেমেন্ট গেটওয়ে নিয়ে কথাবার্তা বলছি, পেমেন্ট গেটওয়েটা ঠিক তাই যা আপনারা বলার চেষ্টা করছেন, যে ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা সিস্টেম ইউজ করে যে কেউ যে কাউকে পেমেন্ট করতে পারে ওয়ার্ল্ড ওয়াইড। ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা সিকিউর সিস্টেম ইউজ করে যে কেউ যে কাউকে, আমি যে কোনো দেশ থেকে যে কোনো দেশের যে কোনো মার্চেন্টকে বা বায়ার্সকে আমি পেমেন্ট করতে পারি অথবা কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নিতে পারি। এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে সকল পেমেন্ট গেটওয়ে সকল দেশে সাপোর্ট করে না। বলা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, বাট ওয়ার্ল্ড ওয়াইড কতটুকু? 190টা কান্ট্রি, বাট কিছু হতভাগ্য দেশও আছে আমাদের মতো যারা ডিজিটাল বাট কোনো পেমেন্ট গেটওয়ে নাই। তো কোনো পেমেন্ট গেটওয়ে আমরা এখন পর্যন্ত আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশের সাথে যুক্ত করতে পারি নাই, যদিও ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড যে বিষয়টা সেটা সাপোর্ট করে। এটা অনেক আগে থেকেই সব জায়গায় সব দেশেই করে। মানে আমার যদি ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে তার মাধ্যমে আমি পেমেন্ট করতে পারি। ওকে, তো ম্যাস পিপলদের ইউজ করার জন্য বা অনলাইন পেমেন্ট ট্রানজেকশনের জন্য তেমন সুযোগ আমাদের দেশে নেই। তো পেপ্যাল হচ্ছে এমন একটা অ্যাপ্লিকেশন, রাইট? এদিকে কিন্তু আমি ওয়েবসাইট বলছি না, এমন একটা অ্যাপ্লিকেশন যার মাধ্যমে আমরা খুব সহজেই ডিজিট ট্রান্সফার করতে পারি। এটা কিন্তু মানে যে ট্রান্সফারটা হয় সেটা কিন্তু শুধুমাত্র ডিজিট ট্রান্সফার হয়। আমার অ্যাকাউন্ট থেকে টাকা তারের মধ্যে দিয়ে ঢুকিয়ে নিয়ে আরেকজনের কাছে পৌঁছে দেয় না, টাকা পৌঁছে দেয় না, সে ডিজিট পৌঁছে দেয়, রাইট? সো মূল বিষয়টা হচ্ছে একজন বলেছে যে এটা একটা ব্যাংকের মতো, অনলাইনের এটা একটা ব্যাংকের মতো, এবং ব্যাংকটা এরকম যে ওই ব্যাংকের ট্রানজেকশন শুধু ওই ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। ব্যাংকের ট্রানজেকশনটা ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তাহলে হয়তো আপনি বলতে পারেন যে আমার পেপাল দিয়ে আমাকে একটা সাইটে প্রোডাক্ট কিনতে বলছে, এটা আবার কিভাবে হবে? টাকা তো ওই ই কমার্স ওয়ালার কাছে যাবে, তার ব্যাংকে যাবে না। বেসিক্যালি আপনি যখন পেপালের মাধ্যমে কেউ টাকা রিসিভ করতে চাচ্ছে, কোনো ই কমার্সের মালিক, সে পেপালের অ্যাকাউন্টের মাধ্যমেই টাকাটা রিসিভ করছে। আমি পেপাল দিয়ে দিচ্ছি, তার পেপাল অ্যাকাউন্টেই টাকা যাচ্ছে, তার কোথাও কোনো স্পেসিফিক ব্যাংক অ্যাকাউন্টে টাকা যাচ্ছে না। বিষয়টা বোঝাতে পেরেছি?
এখন ওই যে বলছিলাম যে একটা ব্যাংক, যেটা অনলাইন ব্যাংক paypal.com, সেখানে দুই ধরনের অ্যাকাউন্ট করা যায়। একটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। আমি কাস্টমার অ্যাকাউন্ট দিয়ে যে কোনো সাইট থেকে সার্ভিস প্রোডাক্ট কিনতে পারি, আর মার্চেন্ট অ্যাকাউন্ট সে টাকা রিসিভও করতে পারে এবং এই অ্যাকাউন্ট দিয়ে সে কিনতেও পারে। দুইটাই ফ্রি, রাইট? দুইটাই কিন্তু ফ্রি। এখন ডিজি ট্রান্সফার, মনে করেন আমার সাইটে, আমার তালা ট্রেনিং এর ওয়েবসাইট যদি এরকম একটা কিছু হয়, সো বলা হলো যে নাম কি, লিমা মেয়েদিকে 10 টাকা দেবে, রাইট? লিমার অ্যাকাউন্টে 20 টাকা আছে, সে 10 টাকা সিলেক্ট করে সেন্ড বললে মেহেদির অ্যাকাউন্টে গিয়ে যুক্ত হবে। এটা কি আমরা করতে পারবো না? ভেরি মাচ পসিবল। যে আমার একটা ক্রেডিট আছে, যে আমার একটা ডেটাবেজের ফিল্ড আছে ক্রেডিট কত, আপনি সেন্ড করতে পারেন। আপনি যখন 10 টাকা সেন্ড করবেন আপনার ব্যালেন্স থেকে সেটা কেটে নিয়ে আরেকজনের অ্যাকাউন্টে যুক্ত করে দেবে। এটা কি ডিজিট চেঞ্জ হচ্ছে না, শুধু অন্য কোনো কিছু চেঞ্জ হচ্ছে? তো এটা ভেরি মাচ সিকিউর। টাকা পয়সা সরাসরি আদান প্রদান করা হচ্ছে না সেখানে। বাট ক্রেডিট কার্ড যখন হয় তখন ওখানে কিন্তু একটা সিকিউরিটি থ্রেট থাকে। ওখানে ক্রেডিট কার্ড মানে অ্যামাউন্ট ট্রানজেকশনের জন্য একটা প্রসেস চলে এবং এটা সরাসরি অ্যামাউন্টের সঙ্গে যুক্ত। যদিও ডিজিট ট্রান্সফারই হয়, বাট সরাসরি অ্যামাউন্ট ডিডাকশনের মাধ্যমে এটা হয়ে থাকে। আমি সার্কেলটা একটু বলার চেষ্টা করব। দেখেন, কিছু একটা আঁকার চেষ্টা করছি আমি। পেপ্যাল, হ্যাঁ, দুই ধরনের অ্যাকাউন্ট এখানে হয়।
কাস্টমার মার্চেন্ট। যখন অ্যাকাউন্ট করা হয় পেপ্যালে তখন সব দেশ থেকে অ্যাকাউন্ট করা যায় না, রাইট? সব দেশ থেকে অ্যাকাউন্ট করা যায় না এই কথাটা বলা কিন্তু মিথ্যে কথা। আমি চাইলে পেপ্যালে অ্যাকাউন্ট করতে পারি, এটা আমি ভেরিফাই করতে পারি না। টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী পেপ্যাল আমাকে যে কোনো সময় কিক করতে পারে, মিন্স আমার অ্যাকাউন্ট সে বন্ধ করে দিতে পারে যে কোনো মুহূর্তে, রাইট? এবং তারা এতটাই পাজি যে আপনি টাকা পয়সা আদান প্রদান করছেন না, ঠিক আছে, গুড, 2, 4, 50, $60 কোনো সমস্যা নেই, 100, 200 সমস্যা নেই, রাইট? করছেন, যখনই আপনার অ্যাকাউন্টে $1,500 ব্যাস নাই, অ্যাকাউন্ট শেষ, ব্লক। আপনাকে লোভ দেখিয়ে একটা জমালো, তারপরে আপনাকে ইচ্ছে মতো সাইজ করে দিল, সেটা বুঝতে পেরেছেন? বেসিক্যালি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের দরকার পড়ে। উইদাউট ভেরিফিকেশন যে কেউ আমার অ্যাকাউন্টে টাকা দিতে পারবে, আমি তাকে টাকা সেন্ড করতে পারবো, ইভেন আমি বাইও করতে পারবো প্রোডাক্ট। ছোটখাটো অ্যামাউন্ট হলে কোনো সমস্যা নেই, যখনই একটা বিগ অ্যামাউন্ট এখানে চলে আসে তাদের কোনোভাবে একটা পলিসি আছে, ধরে নিয়ে অ্যাকাউন্ট সাসপেন্ড করে, হাইজ্যাক করে। কাজ হয় না। সো বিষয়টা বুঝতে পেরেছেন? তো বেসিক্যালি অ্যাকাউন্ট কনফার্মেশনের জন্য যেটা দরকার পড়ে, ভেরিফিকেশনের জন্য দরকার পড়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন। যে আমি যদি ভ্যালিড ওয়েতে পেপ্যালের অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাই, সেক্ষেত্রে আমার যে ডকুমেন্টেশন, ন্যাশনাল আইডি বা পাসপোর্ট, এগুলো তো দিতে হয়, সাথে সাথে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাইড করে নিতে হয়। কারণ আমি যদি আমার প্রাইম ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে আমি আমার পেপ্যাল অ্যাকাউন্ট ভেরিফাইড করতে চাই, বাংলাদেশের প্রাইম ব্যাংকে কি পেপ্যাল চিনবে? কারণ পেপ্যালের সাথে তো বাংলাদেশের কোনো চুক্তিই নাই। যদি চুক্তি হয় পেপ্যালের সাথে, সেক্ষেত্রে সে আসবে থ্রু বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক যে দায়িত্বটা দিয়েছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যাংক সোনালী ব্যাংকে, ঠিক আছে? সোনালী ব্যাংক এখন পেপ্যালের সাথে দেন দরবার করে লেয়াজু করছে, সার্ভার টার্ভারের চেষ্টা করছে যে পেপ্যাল সোনালী ব্যাংকের সার্ভার হয়ে বাংলাদেশে ঢুকবে আর কি। যেটা বুঝতে পেরেছেন? সোনালী ব্যাংক খুব জনপ্রিয়, বললাম না? এই যে আমরা তো বিআইটিএম এর রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট করলাম এক মাস একটা মোবাইল ব্যাংকিং এর অ্যাকাউন্ট, আমি যখন ক্যাশ আউট করতে যাবেন এটা পাইবেন না, আমি একটা দোকান থেকে দেখছি, আমি একটা বলে দিই অ্যাড্রেস আছে, বললেন না বাটা পিন আমার জায়গা পাবেন নাই তো স্যার, মানে তোমার টাকা আসছে আমি কি করব, উঠানো জায়গায় নেই। আমি রূপালীতে গেছে, কিন্তু আগে ডাচে ছিল। জি স্যার, এখন শিওর ক্যাশ নতুন একটা আমি তো জানি এটা ডাচে ছিল। ডাচে তো ইনস্ট্যান্ট আপনি বুথ থেকেই তুলে নিতে পারতেন। আমি তো লাস্ট পর্যন্ত জেনেছি ডাচে ছিল, এখন শিওর ক্যাশ আমি জানি না তো। শিওর ক্যাশে দিছে হয়তো, ইন্টারেস্ট বেশি দিয়েছে। কম অ্যাকাউন্ট হবে, 23,000 অ্যাকাউন্ট হবে, চারটিখানি কথা নেই। ওরা কোনোভাবে গন্ধ পেয়েছে, চলে গেছে। এখন ঘটনা হচ্ছে যে পেপ্যাল যা করে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। এটা যদি আমাদের বাংলাদেশ ব্যাংক হয়, সিসিবি বা সেন্ট্রাল ব্যাংক, সিবি শর্ট ফরম্যাটে লিখি,
এটা যদি সেন্ট্রাল ব্যাংক হয় বা বিসিবি, রাইট, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ক্রিকেট কাউন্সিল, বিসিসি না, যাই হোক, ওই বিসিবিতে যদি যায়, এই বিসিবির সাথে একটা গেটওয়ের মাধ্যমে পেপাল ইন্টারঅ্যাক্ট করবে এখানে, ঠিক আছে। দেন লাইক আমার যে আদার্স ব্যাংক গুলো রয়েছে, ন্যাশনাল ব্যাংক, পুরনো ব্যাংক গুলো নিয়ে কথা বলছি, এইচএসবিসি, আমি বলছি এসসিবি। সো এই ব্যাংকগুলোর সাথে কার রিলেশন আছে? বিসিবির। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে এই ব্যাংকগুলোর রিলেশন রয়েছে। সো বেসিক্যালি যে গেটওয়েটা বলা হয়, যে গেটওয়ে সার্ভারটা এই জায়গায় বসানো থাকবে, মানে সকল তদারকি করবে কে? বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক। সো আমি যদি আমার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাই কোনো একটা ব্যাংকের কোনো একটা ব্রাঞ্চে, তো আমার অ্যাকাউন্ট থাকতে হবে, দেন না ভেরিফাই হবে। আর যদি থাকলেও বাট আমার বাংলাদেশ ব্যাংক তো পেপালকে সাপোর্ট করে না, সেটা ভেরিফাই হওয়ার কোনো সুযোগই নেই বাংলাদেশ। তার মানে পেপাল যত দেশের সাথে কানেক্টেড, সবগুলো দেশের সেন্ট্রাল ব্যাংকের সাথে তাদের রিলেশন আছে, এবং ওই সেন্ট্রাল ব্যাংক সবকিছু তদারকি করতে পারে। পেপাল কান্ট্রি ওয়াইজ লিমিট করে দেয়, এবং সেই সুযোগও বা সেই অপশনও আছে। তো আমাদের দেশে এই সুযোগটা নেই, আমাদের দেশে পেপাল নাই, যদিও তারা আমাদের বলছে যে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার এখনো পেপালের জন্য রেডি না। এটা বেসিক্যালি না আসার একটা পায়তারা আর কি বলতে পারেন, কারণ তারা অনেক দিন আগে থেকে চেষ্টা করেছে, 2002-03 পর থেকে অনেক বাড়ি টাড়ি খেয়ে গেছে, এখন আর তারা আসারই ইচ্ছে পোষণ করে না। ধ্যান দরবার করেও তাদেরকে আনার যাচ্ছে না, তার মানে বোঝেন যে কত বাড়ি খেয়েছে তারা। অনেক ভাব টাব নেওয়া হয়েছে, বাংলাদেশের টাকা সব ফাঁসার হয়ে যাবে, ঠিক আছে। তো এখন পাচার করতে চাইলেও তারা আসতে রাজি না। বাংলাদেশ সফটওয়্যার অ্যাসোসিয়েশন থেকে, আইসিটি মিনিস্ট্রি থেকে, সব জায়গা থেকে লোক গিয়ে দেন দরবার অফিসে গিয়ে কথা বলে আসে, রিকোয়েস্ট করে আসে, বাট স্টিল তাদের কাছ থেকে তেমন কোনো ফিডব্যাক নেই। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার কার্ড দিয়ে তো আপনি উইথড্র করে নিতে পারেন, কার্ডে ট্রান্সফার করে যদি কার্ড অপশন থাকে আপনি কার্ড থেকে তুলে নিলেন। এটা আমাদের দেশে না, আমাদের দেশে তো নেই, অন্যান্য দেশেও না, ওরা খুব দ্রুত টাকা রিটার্ন করতে পারে উইথড্র করতে। ইভেন এরকম আছে, এই পান্থপথের এই দিক দিয়ে কিছু কোম্পানি আছে, দু একটা কোম্পানি আছে যে আপনি তাকে ক্রেডিট সেল করতে পারেন। মানে পেপালে ক্রেডিট আছে, আপনি তাকে দিলেন, সে হয়তো 45 টাকা 75 টাকা রেট দেয়, মোস্ট প্রবলেম যতটুকু জানি যে ডলার রেট 75 দেয়, হ্যাঁ 75 দেয়, আমি যেটা শুনেছি 80 থেকে, মানে পার ডলারে তারা 4-5 টাকা করে কেটে রাখে, পার্সেন্টেজ আছে। আচ্ছা, এখন বেসিক্যালি আমি আসছি হচ্ছে ক্রেডিট কার্ড অপশনে। ক্রেডিট কার্ড অপশনটা কিভাবে কাজ করে। একটু খেয়াল করেন আমি কি করছি। এটা সাইট, ঠিক আছে। সাইট থেকে যখন কোনো ইনস্ট্রাকশন ক্রেডিট কার্ডের মাধ্যমে আমরা পেমেন্ট নিতে চাই, তখন একটা পেমেন্ট গেটওয়ে আছে যার নাম অথনেট বা অথরাইজ.নেট, রাইট। ইন্টারন্যাশনালি পেমেন্ট গেটওয়ে আছে এরকম 20-22টা, অত্যন্ত জনপ্রিয়।
গেটওয়ে গুলোর মধ্যে আছে পেপ্যাল অথরাইজড.net, যেটাকে ক্রেডিট কার্ড অপশন আমরা বলে থাকি। ইউএসএ তে পেপ্যালের সাথে সাথে গুগল ওয়ালেট, গুগল চেকআউট, হ্যাঁ, ভেরিসাইন, জিও ট্রাস্ট এই বা মানি ব্রোকার্স এগুলোও চলে খুব, রাইট? সো সবাই কিন্তু জনপ্রিয়, বাট ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ইউজ হয় কার নাম? পেপ্যালের নাম আর ক্রেডিট কার্ডের নাম অথরাইজড.net যেটা বলে থাকি। তো অথরাইজড.net কে শর্ট ফরম্যাটে বলা হয়ে থাকে অথনেট। অথনেট বলে, ঠিক আছে? আর এই অথনেটটাতে অ্যাকাউন্ট করতে হয়। যখনই আপনি আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন দিয়ে অথনেটে অ্যাকাউন্ট করবেন, সে আপনাকে 3টা কি প্রোভাইড করবে। মনে করেন ইউজার আইডি, পাসওয়ার্ড, আইডেন্টিফিকেশন কি, এই টাইপের 3টে কি প্রোভাইড করবে, যে কি গুলো রেখে দিতে হয় সাইটের বিহাইন্ডে, ফর্মের বিহাইন্ডে। আপনি যখন কোনো অর্ডার প্লেস করছেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দেওয়ার চেষ্টা করবেন, কাস্টমার আপনাকে টাকা দেবে, আপনাকে কি রিসিভ করতে হবে না? সো ফর্মের বিহাইন্ডে আমার আইডি গুলো থাকবে, আর যিনি টাকা দিতে যাচ্ছেন তার ইনফরমেশন তো ফর্ম থেকে আসছেই। তার মানে কি, আমি যখন টাকাটা নিতে যাব তখন কোন মাধ্যম দিয়ে যাব? সরাসরি আমি সাইট থেকে চলে যাব ফার্স্টে অথের কাছে, অথনেটের কাছে। অথনেটের কাছে 2টা জিনিস পৌঁছবে, মার্চেন্টের ইনফরমেশন আর কাস্টমারের ইনফরমেশন, রাইট? সে মার্চেন্টকে এই অথনেটের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করবে যে অথনেট এই মার্চেন্টকে চিনে কিনা, দ্যাট মিন্স ভ্যালিড কিনা মার্চেন্টের ইনফরমেশন, রাইট? মার্চেন্টের ইনফরমেশন বলতে বোঝাচ্ছি যে আমি বিজনেস করতে চাচ্ছি, আমি ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা নিব, আমাকে অবশ্যই কি অথনেটে অ্যাকাউন্ট রাখতে হবে। এবং অথনেটে অ্যাকাউন্ট করলে আমাকে যে ইনফরমেশন গুলো দেবে সেগুলো আমার সাইটের ফর্মের বিহাইন্ডে রেখে দিতে হবে। আমার ইনফরমেশন এবং কাস্টমারের ইনফরমেশন 2টা এক জায়গায় করে পাঠিয়ে দেবো কার কাছে? অথনেটের কাছে। এবং অথনেটকে বলে দিব যে এটা মার্চেন্টের ইনফরমেশন, এটা কাস্টমারের ইনফরমেশন, রাইট? সো মার্চেন্টকে সিলেক্ট করবে, দেন কাস্টমার ইনফরমেশন নিয়ে এই অথনেট চলে যাবে ক্রেডিট কার্ড সেন্ট্রাল সার্ভারে। ক্রেডিট কার্ড সেন্ট্রাল সার্ভারে, CCCS বলা হয়ে থাকে, ক্রেডিট কার্ড সেন্ট্রাল সার্ভার। এটা প্রবাবলি লন্ডনে আছে। যে মানে সারা বিশ্বে যত ক্রেডিট কার্ড আছে যেগুলো ইন্টারন্যাশনাল, তাদের একটা ডেটাবেজ আছে, রাইট? একটু খেয়াল করে দেখবেন, আপনি ইউসিবি থেকে নেন আর এসসিবি থেকে নেন, ক্রেডিট কার্ডের নাম্বারের সাথে একটা মিল আছে। ক্রেডিট কার্ড নাম্বারের সাথে একটা মিল আছে। বাংলাদেশি ক্রেডিট কার্ডের নাম্বারের সামনের ডিজিট গুলোতে 4321 থাকে, যেগুলো ভিসা মাস্টার কার্ড আর কি, ভিসা কার্ড। সো ওই সেন্ট্রাল সার্ভার গুলো অথনেট সরাসরি কাস্টমারের ক্রেডিট কার্ড নাম্বার সহ আদার্স যে ইনফরমেশন ফর্ম থেকে কি নাই, ক্রেডিট কার্ডের নাম্বার, ক্রেডিট কার্ডের ওপরের নাম, CCV2 নাম্বার, এক্সপায়ারি ডেট, এগুলো সব কিন্তু নিয়ে নেয়। সো এই সার্ভারের কাছে ইনফরমেশন গুলো থাকে। যদি অন্য কোনো ইনফরমেশন লাইক মিসম্যাচ হয়েছে, নাম্বারের সাথে মিসম্যাচ করেছে, সে এখান থেকেই বাউন্স করে, ব্যাংক পর্যন্ত আসেই না, সেখান থেকে বাউন্স করে চলে যায় কোথায়? অথনেটে গিয়ে একটা এরর থ্রো করে সাইটে, যে লাইক কাস্টমারের ক্রেডিট কার্ডের ইনফরমেশন ভুল। ওকে, তো যদি এই বাধাটা ক্রস করে, CCCS সিলেক্ট করে যে না, এটা ভ্যালিড ক্রেডিট কার্ড নাম্বার, সো সে ফাইন্ড আউট করতে পারে এটা কোন দেশের ক্রেডিট কার্ড নাম্বার। সো সে সরাসরি পাঠিয়ে দেয় সেন্ট্রাল সার্ভারে, মানে BCBর কাছে। ঠিক আছে, বিসিবি যেটা বেসিক্যালি করে থাকে সেটা হচ্ছে, বিসিবির সাথে তো অন্যান্য ব্যাংকও যুক্ত আছে না? সো আমার ক্রেডিট কার্ডটা মনে করেন এসসিবি থেকে নেওয়া, আমি কাস্টমার। সো বিসিবি আমাকে পাঠিয়ে দেবে কার কাছে?
বিসিবি তো চিনবে যে এই ক্রেডিট কার্ডটা কার, এসসিবির নাকি প্রাইম ব্যাংকের নাকি ইউসিবির, সে কিন্তু খুব ভালো করেই চিনে। তো সাইট থেকে অথনেট, অথনেট থেকে সিসি এসে, তারপরে সেখান থেকে বিসিবি তে, দেন চলে আসবে কোথায়, এসসিবি তে। আমার ক্রেডিট কার্ডের ইনফরমেশন যদি ঠিক থাকে, আমার ক্রেডিট কার্ডে যদি ক্রেডিট থাকে, সে টাকা কেটে নিয়ে উল্টো পথে চলে যাবে কার কাছে, অথনেটের কাছে, রাইট? সে কিন্তু সার্ভারে এসে ট্রিগার করে যাবে যে এত টাকা উইথড্র হয়ে গেল, তার মানে আমার ইনস্ট্রাকশনটা লক করে চলে যাবে। মাঝে যদি কোথাও কোনো কিছু মিস্টেক হয়, এই সার্ভারগুলো কিন্তু আমার কন্ট্রোলে নেই। এই কারণেই ক্রেডিট কার্ডটা লেস সিকিউর দেন পেপ্যাল। ক্রেডিট কার্ড একটু খেয়াল করেন, সাইট থেকে অথনেটে যাচ্ছে, অথনেট থেকে সিসিএস এ যাচ্ছে, সিসিএস এ যাচ্ছে, রাইট? এটা আলাদা জিনিস। বাংলাদেশ ব্যাংক আলাদা জিনিস, এসসিবি আলাদা জিনিস। যে কোনো জায়গা থেকে আমার ডাটা মিসিং হতে পারে, যদিও অথনেট সবকিছুই মনিটর করে এবং সিকিউরিটি এনশিওর করার চেষ্টা করে। কখনো কখনো এটা ফেল হয়, খুব রেয়ার কেসে। কেন? মাঝে মাঝে সিকিউরিটি ফেল করার সম্ভাবনা থাকে, যেটা নরমালি হয়ে থাকে। যে এরকমও আমরা দেখেছি যে আমাকে এরর মেসেজ দিয়েছে যে ট্রানজাকশন হয় নাই, বাট মার্চেন্টের কাছে টাকা পৌঁছে গেছে। আমি এরর মেসেজ দেখেছি, আমি দেখিও নাই যে মার্চেন্টের কাছে টাকা গেছে, আমি আবার টাকা দিয়েছি, মানে এক প্রোডাক্টের দাম আমি দুইবার দিয়ে দিয়েছি। সেটা বুঝতে পেরেছেন? সো ওই পেমেন্ট গুলো ব্যাক রিব্যাক মানে করাটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে বেশ কিছু সার্ভারের মধ্যে ডাটা আদান প্রদান হওয়ার কারণে এই প্রবলেমটা ফেস করতে হয় ক্রেডিট কার্ডের ক্ষেত্রে। বাট পিপল ভেরি মাচ সিকিউর। আবারও বলছি, কারণ একই সার্ভারে ডাটা ডিজিট শুধু ট্রান্সফার হয়, এছাড়া আর কিছু না। ওকে, সো আমরা মানে কিছু ইস্যুস আলোচনা করলাম authorize.net এবং পেপ্যাল নিয়ে। অনলাইন পেমেন্ট মেথড বা গেটওয়েজ আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমরা বলি, বাইরের দেশ থেকে আমাদের দেশে টাকা দিয়ে প্রোডাক্টকে বা সার্ভিস কেউ কিনতে পারে, সেই সুযোগ আমাদের দেশে এখন আছে। আমাদের দেশের ইন্টারনাল যে ব্যাংকিং সিস্টেমে যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দেয়া হয়, সেই ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমেও পেমেন্ট দিয়ে অনলাইনের প্রোডাক্ট সার্ভিস আমরা কিনতে পারি, সেই সুযোগ এখন আমাদের দেশে আছে। বাট আমরা এরকম কোনো কিছু এখনো পাচ্ছি না যে যার মাধ্যমে ইন্টারন্যাশনাল গেটওয়ের সাথে যুক্ত হয়ে আমাদের দেশে টাকা আনা বা আমাদের দেশ থেকে কিছু টাকা দেয়া সম্ভব, রাইট? ক্রেডিট কার্ডের মাধ্যমে যেটা সম্ভব হলেও এখনকার দিনে যে বিষয়টা সবচেয়ে বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে বা কঠিন করে রাখা হয়েছে, সেটা হচ্ছে যে আপনি গ্লোবালাইজেশনে আপনি মনে করেন ইন্ডিয়া থেকে কোনো একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছেন, যেটা বাংলাদেশ মার্কেটে হয়তো মনোপলি অবস্থায় চলছে, বা আমি থাইল্যান্ড থেকে কোনো একটা ল্যাপটপ কিনতে যাচ্ছি, ওখানে বাংলাদেশে যেখানে ফেরারি ল্যাপটপের দাম $1600 সমমূল্যের টাকা, তাহলে 1,30,40,000 টাকা। বাট ওইটাই আপনি থাইল্যান্ড থেকে কিনতে যান, ওখান থেকে যদি থাইল্যান্ডে যে ওদের শোরুম আছে ওখান থেকে যদি অর্ডার করেন, সেটা আপনি $700-800 কিন্তু পেয়ে যাবেন, বা $800-900 পেয়ে যাবেন। ওই ক্ষেত্রে যে বিষয়টা হয়েছে, আমাদের দেশের গভর্নমেন্ট ওই পার্টিকুলার টাইপের প্রোডাক্টের ওপরে, যেহেতু আপনি শিপমেন্ট করে নিয়ে আসবেন, $100-150 দিলেই কিন্তু আপনাকে ফেডেক্স ডিএইচএল বাসায় এসে দিয়ে যাবে। বাট মূল প্রবলেম হবে কোথায়? কাস্টমসে। ইলেকট্রনিক্স প্রোডাক্টের উপরে 125% ট্যাক্স। যদি আপনি ট্যাক্স না দেন, ঘুষ দেন, ঘুষ তার চেয়েও বেশি। বুঝতে পেরেছেন? ঘুষটা কি তার চেয়েও অনেকাংশে বেশি, কখনো কম। এটা রিলেশনের উপরে নির্ভর করে। সো আমি $900 দিয়ে প্রোডাক্ট ঠিকই কিনতে পারছি, আনতে আনতে আমার পড়ে যাবে কত? $2,200। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। তো ক্রেডিট কার্ড থাকলেও আপনি সার্ভিস প্রোডাক্ট হয়তো সেভাবে কিনতে পারছেন না। কিছু সার্ভিস কেনা যাচ্ছে
যেটা বেসিক্যালি শিপমেন্ট হয় না। আপনি হোস্টিং কিনতে পারেন, আপনি এয়ার টিকেট কিনতে পারেন, আপনি হোটেলের বুকিং দিতে পারেন, টাকা দিতে পারেন, রাইট? এই কাজগুলো আপনি করতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে, বাট আদার্স কোনো ফ্যাসিলিটি আপনি ঠিক সেভাবে অ্যাভেল করতে পারবেন না যদিও আপনার কাছে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে। ওকে, এই হচ্ছে অবস্থা। আমাদের দেশের পার্সপেক্টিভে বলছিলাম, আমাদের দেশে বেশ কিছু ইন্টারনাল পেমেন্ট গেটওয়ে আছে, এর মধ্যে সবচেয়ে ভালো করছে এসএসএল কমার্স, তারপরে আছে হচ্ছে পেইজা, তারপরে আছে পে পয়েন্ট, সূর্যমুখী, এরা একই অলমোস্ট। সো এরা যে এপিআই গুলো তৈরি করে রেখেছে মূলত সার্ভার হিসেবে ইউজ হচ্ছে এখানে ডাচ বাংলা ব্যাংক আর ব্র্যাক ব্যাংকের সার্ভার। এরা কম্বাইন করে একটা এপিআই বানিয়ে দিয়েছে, যারা যে ব্যাংকগুলো বেসিক্যালি অন্যান্য সকল ব্যাংকের কার্ডই সাপোর্ট করে, এবং কার্ডের মাধ্যমে টাকা পয়সাগুলো একটা ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে জমা হয় এবং নির্দিষ্ট একটা ডেটে, বিলিং ডেটে মার্চেন্টের কাছে সে টাকাটা এসএসএল কমার্স বা পেইজা টাকাটা সাবমিট করে। ওই এপিআই গুলো যেমন ইন্টারন্যাশনাল এপিআই গুলো পাওয়াটা ফ্রি, ইজি, বাট আমাদের দেশীয় এপিআই গুলো কিন্তু কস্টিং আছে, প্রাইস আছে। যেমন এসএসএল কমার্স থেকে আপনি যদি একটা এপিআই নিতে যান 20,000 টাকা প্রথমেই ডাউন পেমেন্ট করতে হবে। এটা নন রিফান্ডেবল এবং এটা জাস্ট কস্টিং। শুধু সেটআপ ফি বলতে সেটআপের কিছু ডোমেন দিয়ে দেবেন, তারা শুধু কিটা মানে একটা এপিআই তৈরি করে আপনাকে দিয়ে দেবে, এনাবল করে দেবে, অ্যাকাউন্ট ক্রিয়েশন ছাড়া কিছু না। 20,000 টাকা। তারপরে পার ট্রানজেকশনে 2.5 থেকে 4% বিভিন্ন কার্ডের ওপর বেস করে তারা কেটে রাখবে। পার ট্রানজেকশনে 2.5 থেকে 4% বিভিন্ন ব্যাংকের জন্য বিভিন্ন ধরনের রেট, এটা তারা কেটে নিয়ে রাখবে। বুঝতে পেরেছেন? বিকাশ টিকাশ সবই সেখানে আছে ইন্টিগ্রেটেড, এবং এসএসএল কমার্সের একটা এক্সট্রা সুবিধা আছে, তারা বাইরের থেকেও টাকা রিসিভ করতে পারে, ডলার অ্যামাউন্টেও টাকা রিসিভ করতে পারে। ওটা ওদের সাথে ইন্টিগ্রেটেড আছে, ওদের এপিআই এর মধ্যে ইন্টিগ্রেটেড আছে। সো এই ছিল মানে আমাদের দেশের এপিআই এর যে হিসেব নিকেশ গুলো, আমাদের দেশীয় এপিআই গুলো আস্তে আস্তে স্ট্রং হচ্ছে, বাট বাইরে ফোকাস নেই, বাইরে থেকে শুধু নিতে পারে, বাইরে দেওয়ার কোনো সুযোগ বেসিক্যালি নেই। সরাসরি ব্যাংক থেকে আপনি নিতে পারবেন না, সেই সুযোগ নেই, তৈরি করেই রাখে নাই ব্যাংকগুলো। আপনাকে এসএসএল কমার্স থেকে নিতে হবে, আর পেজা থেকে নিতে হবে, আর আপনাকে পে পয়েন্টের থেকে নিতে হবে। ওদের কাছ থেকে এপিআই নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো মানে যতটুকু আলোচনা হয়েছে, বিশেষ করে পেপাল, অথরাইজ.নেট বা আমাদের দেশীয় কিছু এপিআই এর কথা বললাম, নাম বললাম অ্যাটলিস্ট, যেগুলো সম্পর্কে আপনারা একটু পড়াশোনা করে দেখতে পারেন। এখানে কারো কোনো কোশ্চিন আছে কিনা? নাই? আমরা শুরু করব আর কি। আপনারা যেটা করেন যে, আমি নর্মালাইজেশন দেখিয়েছিলাম না, মনে আছে একদিন? নর্মালাইজেশনের ওই দিনে আমি অর্ডার টেবিল এবং অর্ডার ডিটেল বলে একটা দুটো টেবিল তৈরি করে দিয়েছিলাম। ওই ক্লাসটা যদি করা থাকে, ওই টেবিল অনুযায়ী আমাদের একটা মাইগ্রেশন ফাইল, দুটো ফাইল তৈরি করতে হবে এবং ডেটাবেসের টেবিল তৈরি করতে হবে, অর্ডার টেবিল আর অর্ডার ডিটেলস টেবিল। আচ্ছা, তাহলে আমরা পেমেন্টের ওই কাজটা স্টার্ট করি। সিআই ব্যাচ 18 ই কমার্সে আমাদের সোর্স থেকে
অ্যাপ্লিকেশন সিআই না তো, আমরা কি ই-কমার্স, Laravel e-commerce basics. আমরা কোথায় যেন ছিলাম, এই জায়গাটাতে, তাই না? পেজটার নাম কি? পেমেন্ট ব্লেড। পেমেন্ট ব্লেডের এই পার্টিকুলার লোকেশনটা এখানে, এই যে অর্ডার রিভিউ, এই জায়গাটা কি আমাদের ওই কার্ট পেজের মতোই না এক্স্যাক্টলি? মনে আছে যে আমাদের শপিং কার্ট, এখানে একটা জিনিস আছে আমরা গতদিন করেছিলাম, মনে আছে কিনা, কয়েকজন ছিল, যে আমরা শপিং কার্টে যখন যাচ্ছিলাম, এইটা আমার কার্ট, ডাইনামিক কার্ট। তো এই কার্ট থেকে যখন আমি প্রসিড টু চেক আউট করছিলাম, রাইট, প্রসিড টু চেক আউট করলে আমাকে নিয়ে যাচ্ছিল কোথায়? শিপিং এ। বাট আমি কিন্তু অলরেডি শিপিং দিয়েছি, তার মানে আমাকে নেওয়ার কথা কোথায়? পেমেন্টে। যা নেয় নাই, রাইট, তাই কিনা? সো লাস্ট ডেতে আমরা কিন্তু একটা লজিক বসিয়েছিলাম, যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে চেক আউট পেজে নেবে না, রেজিস্ট্রেশন করে লগ ইন যদি হয় চেক আউট পেজে নেবে না, সরাসরি শিপিং এ আসবে। আর যদি শিপিং দেয়া থাকে তাহলে চেক আউট শিপিং এ নেবে না, সরাসরি নিয়ে যাবে কোথায়? পেমেন্টে। তো সেটা কিন্তু এখন হচ্ছে না, তো আমাদের এটা এখন করতে পারতে হবে ফার্স্ট। এবং সাথে সাথে আমাদের ওই পেজটাতে গিয়ে এই কার্ডটা ওখানে ডিসপ্লে করাতে হবে। এর জন্য আমি যেটা করব, আমাদের যে কার্ড ভিউ পেজটা আছে রিসোর্সের মধ্যে, আমরা বাটনের এগেনস্টে একটা চেকিং বসাবো। শিপিং আইডি, আমার যদি শিপিং আইডি থাকে তাহলে আমি শিপিং অ্যাড্রেসে যাব না, কোথায় চলে যাব? পেমেন্টে চলে যাব, তাই না? তো যদি শিপিং আইডি না থাকে, আমাকে একটা লজিক দিতে হবে এরকম, যদি আমার কাস্টমার আইডি নট নাল হয় এবং শিপিং আইডিও কি হয়? নট নাল হয়, তাহলে আমি চলে যাব পেমেন্টে। এখানে ইফ এর মধ্যে যেটা বসবে, কাস্টমার আইডি নট ইকুয়াল নাল and shipping ID equal null, right? সো বিষয়টা এরকম হলো যে কাস্টমার আইডি এবং শিপিং আইডি যদি বোথ থাকে চলে যাবে কোথায়? পেমেন্টে। আর কাস্টমার আইডি আছে, শিপিং আইডি নেই, তার মানে আমি এখনো শিপিং দেই নাই, আমি যাব কোথায়? শিপিং এ। এটা কিন্তু ইফ এলস হবে, তাই না? ইফ এলস হবে না, ইফ এলস ইফ হবে, এলস ইফ হবে। আর ফাইনালি এরর আসছে কেন? একসাথে হবে কেন? সিনট্যাক্স মিস্টেক আছে। এই যে এই ইফটা ক্লোজ হলো, এলসটা, এলস ইফ শুরু হলো, ক্লোজিং, দেন এলস দিয়েছি, এলস ক্লোজিং। তো এটা বোঝা যাচ্ছে তো যে আমার যখন যেটা থাকবে সেই অনুযায়ী একই বাটন তার বিহেভিয়ার চেঞ্জ করবে, রাইট?
সো বাটন এট এ টাইম একটাই থাকবে, তাই কি না? যদি কাস্টমার আইডি শিপিং আইডি না থাকে সরাসরি চলে যাব কোথায়? চেক আউটে। যদি কাস্টমার আইডি থাকে তাহলে চলে যাব কোথায়? শিপিং এ। আর কাস্টমার শিপিং থাকলে চলে যাব কোথায়? পেমেন্টে। এখন চেক করি, যেহেতু আমাদের দেখেন আমি প্রসিড টু চেক আউট বললে এখন সে কিন্তু পেমেন্টেই আসছে। ক্লিয়ার? আগের অবস্থা থেকে আমরা এখন বেটার অবস্থায় আছি। এবার আসি আমরা পেমেন্ট পেজটাতে। আমাদের যে পেমেন্ট পেজটা লাস্ট ডেতে আমরা এই পেজটা রেডি করতে পেরেছিলাম। কনফার্ম অর্ডার, চেক অর মানি অর্ডার, এটা আমরা বলবো ক্যাশ অন ডেলিভারি। ভুল লিখছি, এটাকে আমরা লিখছি পেমেন্ট টাইপ পেমেন্ট টাইপ পেপ্যাল। ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি আর পেপ্যাল। ভ্যালু, ভ্যালু হিসেবে এঁকে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি, একে ভ্যালু হিসেবে দিচ্ছি পেপ্যাল। আর এখানে এসে যেটা করতে হবে, দেখেন আমি যদি আমার কার্টের ইস্যুটা এখানে আবার ডিসপ্লে করাতে চাই, সেটা কিন্তু আমি চাইলে করতে পারি, রাইট? যে আমাদের কার্ট পেজে আছে, আবার অর্ডার রিভিউটা যদি আমি দিতে চাই এখানে, সে চাইলে সেটাও করতে পারে, তাই কিনা? আমি পুরো রিভিউটা কিন্তু দিয়ে দিতে পারি। আমার বেসিক্যালি কার্ট পেজে করাই আছে, কার্ট পেজে করাই আছে, আমি শুধু কার্ট পেজ থেকে ওটা তুলে এনে এখানে যদি প্লেস করে দেই, যে এই টেবিলটা, এটা কোথা থেকে নিব? কার্ট পেজ থেকে। কার্ট পেজে কিন্তু আমাদের এটা করাই আছে। দেখেন এই টেবিলটা করাই আছে না? আমি কিচ্ছু করি না, আমি কপি এন্ড পেস্ট করেছি, রাইট? কারণ কার্ট পেজের ডাটাগুলো এখানে দিয়ে দিয়েছি, কারণ ওখানে তো সেশন থেকেই নেওয়া হয়েছে। তাহলে চেক যে আমি যখন এখানে আসি আমার ডাইনামিক ডাটাগুলো এখানে আসে, খেয়াল করেছেন? অর্ডার রিভিউ আমি কিন্তু এখানে আপডেট দিলে অনেক তো করাই আছে, জাস্ট আমি কপি করে তুলে এনে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অর্ডারটা সেভ করতে হবে। কারণ আমি প্লেসড অর্ডার যখন আমি বলবো তখন বেসিক্যালি প্রথমে যেটা করব যে কনফার্ম অর্ডারে গিয়ে পেমেন্টটা সেভ করব, রাইট? অর্ডার টেবিলে অর্ডার ইনফরমেশন সেভ করব, দেন অর্ডার ডিটেল টেবিলে অর্ডার ডিটেল ইনফরমেশন সেভ করব, রাইট? তো আমার এখানে তিনটা টেবিল হবে, টিবিএল পেমেন্ট, এখানে থাকবে পেমেন্ট আইডি, পেমেন্ট টাইপ, পেমেন্ট স্ট্যাটাস, ডেট টাইম।
ঠিক আছে টিবিএল অর্ডারে আমরা নরমালাইজেশন শিখেছিলাম মনে আছে না নরমালাইজেশন রুলস অনুযায়ী অর্ডার আইডি কাস্টমার আইডি শিপিং আইডি পেমেন্ট আইডি order status order total order date এই গেল আমার অর্ডার টেবিলের ডাটা এদিকে আনতে হবে না অর্ডার টেবিলের ডাটা গেল আর আমাদের এরপরে আসবে কি অর্ডার ডিটেল টেবিল টিবিএল অর্ডার ডিটেলস নরমালাইজেশন করে লাইক প্রোডাক্টের ইনফরমেশন কিন্তু আমরা অর্ডার টেবিলে দিব না অর্ডার টেবিলে দিলে কি সেকেন্ড নরমাল ফর্মের রুলস ভায়োলেট হয় না এইজন্য প্যারালাল টেবিল তৈরি করতে হয় ওই কনসেপ্ট অনুযায়ী অর্ডার ডিটেইলে আসবে কি প্রোডাক্টের ইনফরমেশন রাইট প্রোডাক্টের বেসিক ইনফরমেশন গুলো এখানে চলে আসবে লাইক অর্ডার ডিটেলস আইডি এটা প্রাইমারি কি অর্ডার আইডি এটা ফরেন কি product ID product name product price product sales quantity এই হচ্ছে আমাদের অর্ডার ডিটেইলস টেবিল রাইট সো এই তিনটা টেবিলে আমাদের তৈরি করতে হবে এবং এই তিনটা টেবিলের মধ্যে ডাটা আমাকে আজকে বা আমরা অর্ডার যখন সেভ করব তখন এটা ম্যানিপুলেট করতে হবে সো আমি ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করি আর পেপাল ফার্স্টে কি হবে অর্ডার সেভ হবে রাইট দেন তাকে আমি ইমেল করি মেসেজ দেই আর আমি ইমেল করে মেসেজ দিয়ে পেপালে যাই ওই কাজটা পরে রাইট একটা এপিআই আছে পেপাল ইন্টিগ্রেটেড এপিআই মানে HTML স্ট্যান্ডার্ড এপিআই নরমালি আমরা তাকে বলে থাকি ওই এপিআইটা আমি আজকে ওই ফাইলটা দিয়ে দিব এপিআইটা ভেরি সিম্পল জাস্ট HTML এর কোড কিছু জাভাস্ক্রিপ্ট এর কোড আছে সেন্ডবক্স না ওইটা পেপালের জন্য এবং পেপাল সেন্ডবক্স এর জন্য ঠিক আছে সো আমরা এই টেবিলগুলো একটু তৈরি করার চেষ্টা করি আগে মাইগ্রেশন ফাইল তৈরি করেন আচ্ছা আমি স্কিমাটা তিনটা টেবিল আমাদের লাগবে তিনটা টেবিল আমাদের লাগবে সেটা হচ্ছে এরকম আমরা টেবিল তিনটা একটু তৈরি করে ফেলি PHP মেক কি করব মাইগ্রেশন create TBL payment table create equal TBL then PHP 37 make migration create TBL order table create equal TBL order PHP 37 make
migration, create TBL order, details, create equal TBL details underscore table equal কি হবে TBL order details. So আমার তিনটা মাইগ্রেশন ফাইল রেডি হয়েছে ডেটাবেসের মধ্যে। শুরুতে আমরা যেটা করব, মাইগ্রেশন ফাইলের প্রথমটা TBL পেমেন্ট, কি হবে পেমেন্ট আইডি, তারপর কি আছে পেমেন্ট টাইপ, পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট স্ট্রিং, পেমেন্ট টাইপ, পেমেন্ট স্ট্যাটাস। এখানে পেমেন্টের স্ট্যাটাসটা পেন্ডিং, কমপ্লিট, ক্যান্সেল এরকম হতে পারে, এই জন্য আমরা স্ট্রিং রাখছি। আর ডেট টাইম তো বেসিক্যালি আছে। এখন 5.3 তে একটু দেখি, আচ্ছা তাহলে আমার এটা আপ ফাংশনে গেল আর ডাউন ফাংশনে TBL পেমেন্ট আছে। এখানে কি থাকবে, অর্ডার আইডি, কাস্টমার আইডি, শিপিং আইডি, পেমেন্ট আইডি, তাই না? অর্ডার অর্ডার স্ট্যাটাস, অর্ডার টোটাল, অর্ডার ডেট টাইম তো আছেই। অর্ডার আইডি, কাস্টমার আইডি, শিপিং আইডি, অর্ডার স্ট্যাটাস, অর্ডার টোটাল, অর্ডার ডেট। তো এটা আমরা দেখতে পেলাম, এটা আছে অর্ডার আইডি। এটা কি হবে, ইন্টিজার হবে, তাই না? এটা হবে কাস্টমার আইডি, শিপিং আইডি, তারপরে আছে পেমেন্ট আইডি। এই তিনটা ভ্যালু গেল। আর কি আছে আমাদের ফিল্ডে, অর্ডার স্ট্যাটাস, অর্ডার টোটাল।
order status, এটা পেমেন্ট স্ট্যাটাস আছে, অর্ডার টোটাল, ঠিক আছে। আর ইনক্রিমেন্টস এর এটা নেই, দরকার নেই, সে ডেট টাইমটা নিয়ে নেবে। অর্ডার ডিটেইলে গিয়ে কি আসবে, increments, order ID, product ID, order product name, product price, product quantity. Order details ID, integer, order ID, এটা কি product ID, string, product name, float, product price, sales, quantity। ঠিক আছে, আমার স্কিমাটা কিন্তু রেডি আছে। জাস্ট আ মিনিট। ঠিক আছে, আমাদের স্কিমা গুলো বেসিক্যালি রেডি। এখন PSP artisan migrate, আমাদের তিনটা টেবিলও চলে গেছে। তাহলে এখন কি করতে হবে আমাদের, আমাদের ডেটাবেস রেডি। যখন আমি প্লেস অর্ডার বলবো আমাদের পেমেন্টটা সেভ হবে, তাই না? এখানে একটা জিনিস আমাদের করতে হবে আর কি, এখানে যে টেবিলটা হয়েছে বিশেষ করে পেমেন্ট এবং অর্ডার টেবিল, পেমেন্ট এবং অর্ডার টেবিলে পেমেন্টের স্ট্যাটাস আমরা ডিফল্টেই as define এ পেন্ডিং করে রাখবো, ঠিক আছে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ জি, না না আমি ওই ওর কাছে দিয়ে যাইনি আর কি, কারণ আচ্ছা এটা আমরা পেন্ডিং করে দিয়েছি। এখন আবার অর্ডার টেবিলটাতেও আমার অর্ডার টেবিলটাতে যখন যাবে তখন অর্ডার কিন্তু কয়েকটি স্ট্যাটাস আছে,
অর্ডারের স্ট্যাটাস প্রথমবার আসবে কি পেন্ডিং, তারপরে প্রসেসিং, তারপরে কমপ্লিট অথবা কি ক্যান্সেল। কেউ একজন অর্ডার দিল, আমি তাকে ফোন দিলাম, রাইট? ফোন দিয়ে সে এগ্রি করলো, তখন আমি এটাকে প্রসেসিং স্ট্যাটাসে নিলাম। দেন যখন ডেলিভারি করতে যাচ্ছি তখন আবার আমি ফোন দিলাম যে আমি আসবো কিনা, ডেলিভারি করতে আসি, স্টিল প্রসেসিং। তো যদি বলে যে না আসেন, আমি গেলাম, টাকা পেলাম, তখন কি কমপ্লিট। আর যদি আমি গিয়ে প্রোডাক্ট দিলাম, দেখে বললো যে না আমার দরকার নেই অর্ডারের, তখন আপনাকে ফেরত এসে কি বলতে হবে? ক্যান্সেল। আর ফোন যদি সে বলে দেয় ক্যান্সেল, তাহলে কি ক্যান্সেল। তো ক্যাশ অন ডেলিভারি যে বিষয়টা, যে ড্রোন কেন আসছে বলেন তো? ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট গুলো দেওয়ার জন্যই। হ্যাঁ, অ্যামাজন প্রথম নিয়ে আসে, যদিও ইউএস আর্মি ফার্স্ট, ওরা ওই ড্রোন ইউজ করে সাধারণ জনগণকে মারার কাজে, বিশেষ করে মেক্সিকোর যে বর্ডারটা আছে ওই জায়গাটাতে। তারপরে তারা এখন ইমপ্লিমেন্ট করে রেখেছে ইরাকে, তারপরে হচ্ছে পাকিস্তানে, আফগানিস্তানে, ওই জায়গাগুলো থেকে মারছে। ভালো কাজে লাগিয়েছে হচ্ছে অ্যামাজন ফার্স্ট ওই ড্রোন দিয়ে প্রোডাক্ট সাপ্লাই করা শুরু করে আর কি। কিছু না, ওদের ডেফিনেটলি ইনস্ট্রাকশন আছে, বাট ওরা ড্রোনের মাধ্যমেই ম্যাক্সিমাম হোম ডেলিভারিটা করে। ওদের সুযোগ আছে এবং কন্ট্রোলে আছে আর কি। ওরা যেটা হয়তো একটা ধরেন আমাদের যেরকম কি বলে যে একটা বিল্ডিং তদারকির জন্য কি সিসিটিভি থাকে না, ডেফিনেটলি ওই ধরনের সিস্টেম আছে। মানুষ না পাঠিয়ে ড্রোন পাঠিয়ে দিল, ওরা ওখান থেকে কন্ট্রোল করলো, দিয়ে গেল, তারপরে আবার দেখা যাচ্ছে। হ্যাঁ, আলিবাবা তো দেয়ই, বাট শুরু করেছে অ্যামাজন। তো ওদের ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতেও ক্যাশ অন ডেলিভারি হয় 70%, অনলাইন পেমেন্ট হয় মাত্র 30%। আমাদের দেশের ই কমার্স গুলোতে বড় যে ই কমার্স গুলো, চাল ডাল, আজকের ডিল পেমেন্টের হিসেবে কিন্তু আজকের ডিলের চাইতে বেশি বিজনেস করে বিডি গিফট শপ, একটা সাইট আছে, প্রিয় সম্ভবত আছে, হ্যাঁ দারাজ আছে। বিগ ফিগার, রাইট? ওই আজকের ডিল যেগুলোর নাম শুনেন, আজকের ডিল অথবা বাগডুম, এদের ফিগারটা বড়, এই কারণে এদের নাম শোনা যায়, বাট মার্কেটে বেশি সেল করছে এরাই। ওকে, এরাও পিছিয়ে নেই, বাট যারা বড় এদের মধ্যে থেকে আমি আজকের ডিল সম্পর্কে জানি, ঈদের মধ্যে ওরা ভালোই সেল করে, মাত্র 5% আসে অনলাইনে, বাকি 95% হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। বাসায় গিয়ে প্রোডাক্ট দিয়ে টাকা নিয়ে আসে। নতুন কিছু কোম্পানিও খুলেছে, ই কুরিয়ার এর মধ্যে অন্যতম। হ্যাঁ, তো আমার এক্স কলিগ বেসিসের, ওরা যেটা করে বিভিন্ন ই কমার্সের ডেলিভারি গুলো করে থাকে, বুঝতে পেরেছেন? ই কমার্সের ডেলিভারি ওজন অনুযায়ী সাপ্লাই করে দিয়ে আসে। লাইক আমি ই কমার্স খুলেছি, আমার লোক পাঠানো, লোক রাখতে কিন্তু একটা কস্টিং আছে। এটা না করে যখন অর্ডার হলো ওদের কল দিলাম, ওরা এসে নিয়ে গেল। ওরা ঢাকা শহরে 70 টাকা নেয়, ঢাকার বাইরে 120 টাকা নেয় পার কেজিতে। হাফ কেজি হলে 60 টাকা, হাফ কেজি হলে 100 টাকা নেবে। না, হাফ কেজি ধরতে হবে, সবচেয়ে লোয়েস্ট রেট হাফ কেজি, তারপরে কেজি হিসেবে এটা বাড়তে থাকে। এটা একটা ভালো বিজনেস, আপনিও শুরু করতে পারেন। আপনি একটা হুন্ডা কিনে নিয়ে আপনি কুরিয়ার হয়ে গেলেন, বুঝতে পেরেছেন? কেউ যদি করতে চায়, ডেফিনেটলি আপনি যদি দেখেন একটা ফেসবুক পেজ খুলেন, আপনি এই মাসে পারবেন না, নেক্সট মাস থেকে মিনিমাম 10-15 হাজার টাকা আর্ন করছেন। জাস্ট একটা পেজ খুলে মার্কেটিং করেন, আমি ই কুরিয়ার করি। অনেক ই কমার্স সাইট আপনাকে ডাকবে, আপনি প্রোডাক্ট তার কাছ থেকে নিয়ে অন্য কাছে ডেলিভারি করে দিয়ে আসবেন। মিনিমাম বললাম, হ্যাঁ,
এ ধরনের কাজ অনেকেই শুরু করেছে, বিশেষ করে স্টুডেন্টরা। হ্যাঁ, সাইকেল বলেন আর ইয়ে বলেন, সব জায়গায় চলছে আর কি, ভালো চলছে। সো রকিবুল কি ই-কমার্স শুরু করবেন না? হ্যাঁ, ডেভেলপ হচ্ছে। মেসেজ দিতে পারেন, এপিআই লাগবে। ফোন দেওয়ার অপশন হলে ভিআইপি সিস্টেম লাগবে, বাট এসএমএস আপনি দিতে পারেন, এসএমএস এপিআই আছে। হ্যাঁ, এটা আপনি ওয়েব থেকেই কিন্তু ভিআইপি টুলের মাধ্যমে, স্ক্রিপ্টিং এর মাধ্যমে আপনি কলও দিতে পারেন ওয়েব থেকে। এটা আপনি এসএমএস পাঠাতেই পারেন, এটা কঠিন না। এসএমএস এপিআই লাগে। হ্যাঁ, এসএমএস এপিআই লাগে। এপিআই দুই ধরনের হয়, সলিড এপিআই আর একটা হচ্ছে এসটিটিপি এপিআই। এসটিটিপি এপিআই গুলো সহজ, যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে এটা ইন্টিগ্রেট করা যায়। যারা এসএমএস প্রোভাইড করে তাদের কাছ থেকে এপিআই নিয়ে এসএমএস সেন্ড করার সুযোগ আছে। একসময় করতাম, এখন করি না, বন্ধ করে দিয়েছে। খুব বাজে ব্যবসা, মিথ্যা কথা বলতে হয়। গ্রামীণ তো বাটপারি করেছে বেসিক্যালি, এই মার্কেটটা পুরোটা ধ্বংস করে দিয়েছে। গ্রামীণ ফোন যেটা বলে না, ওই যে এই আমাদের মোবাইল মন্ত্রীর নাম যেন কি, তারানা হালিম। হ্যাঁ, ওই মন্ত্রী বলে না যে মনোপলি করছে, আসলেই তাই। কিন্তু ওরও ক্ষমতা নাই যে এই মার্কেটটাকে ইয়ে করা আর কি। সো ইনফ্যাক্ট আমরা যে সিস্টেমটা ডেভেলপ করেছিলাম 4টা দেশের এপিআই নিয়ে, মেক্সিকো, ইন্ডিয়া, মিশর আর তুর্কি, 4টে এপিআই আমরা ইউজ করেছিলাম। রাউটিং এর মাধ্যমে আমরা ব্র্যান্ডেড এসএমএস দিতে পারতাম, রাইট? তো সেক্ষেত্রে আমাদের খরচ পড়তো 24-25 সেন্ট, রাইট? সেল করতাম 30, 32, 35, 40 সেন্ট এরকম। তো হ্যাঁ, পার এসএমএস। তো জিপি যেটা করে যে ওই এসএমএস গুলো ও তো বুঝতেই পারে, ব্লক করে দেয়। অন্যান্য অপারেটর দেয়, বাট জিপি ব্লক করে দেয়। আর জিপির নাম্বারই কি 75%, 80%। কোনো সময় মাস্কিং ছাড়া পাঠিয়ে দেয়, আর কখনো সে পাঠাই না। কিছু কিছু ছাড়ে, পার্সেন্টেজ বলতে পারেন, যদি 100টা জিপি যদি থাকে তাহলে 10টা ছাড়ে, 5টা। সো ডেফিনেটলি এটা রেপুটেশনের ইস্যু আছে। আমি যদি 5000 পাঠাই আর 500 লোক পায়, তাহলে তো আর হলো না। বিপদে তো আপনি পড়বেন, তাই কিনা? তো আলটিমেটলি বন্ধ করে দিয়েছে। জিপিএ ব্যবসা শুরু করেছে 80 পয়সা করে দেয়, নিজেরা দেয়, নিজেরা এপিআই সেল করে 80 পয়সা করে। ওদের 100% ব্যাংকগুলো, সরকারি দপ্তরগুলো তারা ইউজ করছে। মানে হিউজ ব্যবসা, আপনি চিন্তাও করতে পারেন না কত কোটি টাকার ব্যবসা এটা। পারবে না তো, এটা তো সব পড়ে গেছে। যারা এই কাজগুলো করেছিল একটু খেয়াল করে দেখবেন এখন এসএমএস সেলিং কোম্পানির সংখ্যা কয়টা আছে আর কয়টা নাই। 2 বছর আগে কতগুলো ছিল, এখন কয়টা আছে, সব পড়ে গেছে। মানে একমাত্র শুধু ওদের মনোপলির কারণে। সবই আছে, ওরা যা চাইবে তাই। এখন যদি 80 পয়সা বদলে বলে 1 টাকা নেব, বাধ্য থাকবে, উপায় নেই। হ্যাঁ, ওইটা অ্যাকচুয়ালি ধরতেই পারছে না, মানে সরকার যদি টুটি চেপে ধরে ভেঙে দেবে তাও পারছে না, কোনো উপায় নেই। এই জন্যই বলে যে ওরা মনোপলি করছে, বুঝতে পেরেছেন? সো এই যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশেষ করে স্কুলগুলোতে লক্ষ লক্ষ এসএমএস যাচ্ছে প্রতিনিয়ত, সব ব্যবসা এখন তাদের কাছে। এটা বেসিক্যালি উদ্যোক্তাদের হওয়ার কথা ছিল, এবং প্রাইসটা অনেক কম হওয়ার কথা ছিল, তাই কিনা? আমরা যখন সেল করেছি যে কেউ যদি 20,000 নেয় তাহলে আমরা তাদেরকে 40 পয়সা করে দিয়েছি।
আর যদি 5,000 নেয় বা 500 নেয় তাদেরকে আমরা 60 পয়সা করে বা 55 পয়সা করে দিয়েছি, 50 পয়সা করে দিয়েছি। এখন তাদের গুনতে হচ্ছে কত? 80 পয়সা। যদি স্কুলগুলো পার SMS এর জন্য স্টুডেন্টদের কাছ থেকে 1.5 টাকা করে নেয়, স্কুলে ব্যবসা করে। আবার কোন কোন স্কুল মাসিক বেতনের সাথে 10 টাকা করে নেয়, SMS দিলেও নেয়, না দিলেও নেয়। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাসের আগে জমশেদ একটু SMS আমাকে দিয়েন, আমাদের একটা API আছে, ওটা দেখানোর চেষ্টা করব। স্টিল ভ্যালিড আছে অ্যাকাউন্ট, আমরা সেল করি না, ঠিক আছে, বাট আমাদের সার্ভিসটা সার্ভারটা চালু করে রেখেছি যদি কখনো সুযোগ আসে। কি বলেন, কোন প্রকার ওয়েবসাইট ছাড়াই ব্যবসা করে? আমাদের বাসা একটা দোকান আছে, মুদিখানার দোকান, ওদের মোবাইল নাম্বার দেওয়া আছে। চামবিল অ্যাপার্টমেন্ট আছে না, চামবিলে ফ্ল্যাট আছে 80টার উপরে, একটা বিল্ডিং এই, হ্যাঁ 3টা ব্লক, 80টার উপরে ফ্ল্যাট আছে। হ্যাঁ, চামবিলের পেছনে আমাদের বিল্ডিং, ওটাও 10 তলা, ওখানে অ্যাপার্টমেন্ট আছে 18টা। আর এই পাশে এরকম আরেকটা বিল্ডিং আছে, ওটা 6 তলা, ওখানে অ্যাপার্টমেন্ট আছে 12টা। ওরা যেটা করেছে সবার কাছে মোবাইল নাম্বার দেয়া আছে। মুদিখানার দোকান তো একটাই, ফোন দিলে একটা ছেলে আছে, নিয়ে যে বাসায় দিয়ে আসে, টাকা নিয়ে আসে, হিসেব করে নিয়ে যায়, টাকা নিয়ে চলে আসে বাড়ি। গ্রিনেডে আসতে হয় না বা কারোর জন্য ওয়েট করতে হয় না। ক্যাশ অন ডেলিভারি। এপাশে আরো কিছু বিল্ডিং আছে, আমি তো জাস্ট আমাদের হাতে গোনা কয়েকটা বিল্ডিং এর কথা বললাম, যে মিনিমাম এরকম 200 ফ্ল্যাট আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই ফ্ল্যাটেই তো ওরা কল করে, প্রোডাক্ট দিয়ে দিয়ে আসে, এই 1 কেজি ডাল, 1 কেজি তেল এরকম দিয়ে আসে। একটা ছেলেকে রেখে দিয়েছে, নাই কোনো চার্জ নাই, কিন্তু ওয়াকিং ডিস্টেন্স, হ্যাঁ খুবই কাছে, কোনো ডেলিভারি চার্জ নাই। আবার এরকম আছে, ডিম যদি ফাটা হয়, ডিম আমার ফেরত নিয়ে যাবে, ডিম ফেরত নিয়ে যাবে। হ্যালো, আসতেছে, শেষ করবো ক্লাস, এখন শেষ করবো, আজকে এখন শেষ করবো, আজকে যান, এখনই শেষ করবো। বুঝতে পারছেন, ওদের কোনো ওয়েবসাইটও নাই, কিছুই লাগে না, নিজে একটা ওয়েবসাইট ওদের দোকানে আছে, এরকম মোবাইল নাম্বার দেওয়া আছে। দোকানে ধরে রাখছে। হ্যালো, আচ্ছা আমি এসে টাকা দিচ্ছি, সমস্যা নেই।